মিম ধীরে ধীরে অনুভব করতে পারলো পূর্বের ন্যায় সেই কষ্টটা এখন আর অতটাও নেই। এদিকে আদ্রিস যেন মিমের নিকট হতে এমন কিছু শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তাই আদ্রিস কিছুটা অবাকই হলো। আদ্রিস মিমের কথাগুলো বিশ্বাস করে নিতে চোখ কুঁচকে দ্বিধাগন্ত গলায় জিজ্ঞেসই করলো মিমকে, যা বলছো সব বুঝে শুনেই বলছো? আই মিন সব সিরিয়াসলি ভাবে বলছো তো তুমি? আদ্রিসের কথায় মিম সশব্দে হেসে ওঠে আর বলে ওঠে, কেন? অবিশ্বাস্য কেন মনে হচ্ছে এসব? আমি যা বলছি সিরিয়াসলিই বলছি। আমি ওনাকে আহামরি অতটাও পছন্দ করি না, যে চোখের দেখায় একটু ভালো লাগা এতটুকুই। যাই হোক, এসব ব্যাপারে আর কথা না বলি। আশিস যেন মিমের কথায় বেশ স্বস্তি পেলেন। কিঞ্চিত হেসে বললেন, ওকে, ঠোঁটে একদম জিভ লক লাগিয়ে দিলাম। খাবার আসার আগ পর্যন্ত আর কোনো কথা নেই। আপাতত কিছুক্ষণ মৌনতা করা যাক। এদিকে আদিসের বাচন ভঙ্গিতে মিম ফিক করে হেসে ফেলল। কিছুক্ষণের মাঝেই খাবার চলে এলে তারা স্বাভাবিক কিছু কথাবার্তা বলতে বলতে খেয়ে নিল। এক সপ্তাহের জন্য ব্যাগপত্র গুছিয়ে বসে আছে মিম। গন্তব্য আপুর শ্বশুর বাড়ি। আজ বিকেলে হঠাৎ আপু কল করে আম্মুর ফোনে। আপু জানায় ইমাদ এক সপ্তাহের জন্য ভার্সিটি হতে ট্রেনিং এর শহরে বাইরে যাবে। আবার কিছুদিন পর আপুর পরীক্ষা। এর মাঝে কিছু পেপার ওয়ার্ক সাবমিট করতে হবে, যার জন্য মিমের আর তার আপুকে সাহায্য করতে হবে। এই জন্য মিমের আপু মিমকে শ্বশুর বাড়িতে যেতে বলেছে, এমনকি সেখানে থাকতেও বলেছে। তবে মিমকে ডাকবার প্রধান কারণ এটা না, নতুন জায়গায় আপু একা থাকবে, খুব কাছের কারোর সঙ্গ থাকবে না। এসব কারণেই মূলত আপু মিমকে ডেকেছে। আপুর এই প্রস্তাব প্রথম দফায় আব্বু আম্মু কিছুতেই রাজি ছিল না। তবে আপু যখন বলল আপুর শাশুড়ি আপুকে এই বুদ্ধি দিয়েছে যে মিমকে তাদের বাড়িতে গিয়ে থাকতে হবে, তখন আব্বু আম্মু এবং মিম বেশ অবাকই হয়েছিল। মিম তো কিছুতেই নিজেকে বিশ্বাসই করাতে পারছিল না যে নাসরিন আন্টি এমন বুদ্ধি দিবে। নাসরিন আন্টি কথা শোনার পরও আব্বু আম্মু রাজি ছিল না। অতপর আপু বাধ্য হয়ে নাসরিন আন্টিকে আম্মুর সাথে কথা বলিয়ে দিল। ফলস্বরূপ কিছুক্ষণে জোড়াজুড়িতে আম্মু আব্বু রাজি হয়ে গেল। সন্ধ্যার পরপরই ইমাদ মিমকে নিতে চলে এলেন। প্রথমে তো আভাকেও নিতে চেয়েছিলেন মিমেদের সঙ্গে, কিন্তু আভার এই সপ্তাহে ক্লাস টেস্ট থাকায় তাকে নেওয়া হলো না তাদের সাথে। বাসায় এত এত নাস্তা করে ইমাদের অবস্থা রীতিমতো কাহিল হয়ে গিয়েছে। ওনার চেহারায় হাবভাব দেখার মতো হয়েছে। ওনার হেন পরিস্থিতি দেখে মিম আর আভা হেসেই কুল কিনারা পেল না। ইমাদ ভরপেট কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মিমকে নিয়ে বেরিয়ে পড়লেন। ইমাদের বাড়ি পৌঁছাতে মিমের প্রতি নাসরিন আন্টির খাতির যত্ন দেখে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় মিম। ওনার আন্তরিক ব্যবহারে মিম মুগ্ধ না হয়ে উপায়ন্ত পেল না। উনি যেমন মিশুক তেমনি যত্নশীল একজন মহিলা। নাসরিন আন্টি আপু এবং ইমাদের সাথে কিছুক্ষণ গল্প গুজব শেষে দোতলায় আপু সহ আপুর রুমে চলে এলো মিম। ইমাদ গেলেন বাইরে। মিমের আপু মিমকে রুমে দিয়ে কিছু একটা কাজের জন্য নিচে চলে গেল। মিম আপুর রুমে গিয়ে ধীরে সুস্থে ফ্রেশ হয়ে সবাই এসে বসে রুমের প্রতিটি জিনিস দেখতে লাগলো। ইমাদ যে বেশ শৌখিন ধরনের একজন মানুষ, তার রুমের সাজসজ্জা দেখেই বুঝতে পারলো মিম। রুমের প্রতিটি শোপিস এক এক করে দেখতে দেখতে মিমের দৃষ্টি একটা কাঁচের শোপিসের উপর যায়। মিম উঠে গিয়ে সেই কাঁচের শোপিসটি হাতে নিয়ে দেখতে লাগলো। ঠিক তখনই আচমকা পিছন হতে সশব্দে একজন বলে উঠল, নাফিসা ভাবি। ডাকটা শুনেই ভীষণ চমকে উঠল মিম। ফলস্বরূপ অসাবধানতার বশত হাত হতে শোপিসটা পড়ে গেল। মুহূর্তেই তা চূর্ণ বিচূর্ণ পদার্থে পরিণত হলো। মিম স্তব্ধ হয়ে কিছুক্ষণ ভাঙা শোপিসটির দিকে চেয়ে রইল হতবাক হয়ে। অতঃপর প্রচণ্ড ক্রোধে এ কাজে দায়ী যে লোকটাকে দেখতে চট করে পিছনে ফিরল মিম। পিছনে ফিরে আদ্রিসকে দেখে মিমের ক্রোধ আরও বেড়ে গেল। আদ্রিসের ঠোঁটের কোণে দুষ্টুময় চাপা হাসি এঁটে মিমের পেছনে এসে দাঁড়িয়ে আছেন। ওনার এই রকম হাসি দেখে মিমের সারা শরীর কাঁটার মতো বিঁধল। ফলে মিম ওনার দিকে ক্রোধান্বিত চাহনি নিক্ষেপ করলো। কিন্তু আদ্রিসের ভাবভঙ্গির কোনো রূপ প্রতিক্রিয়াই হলো না। বরং উনি মিমের এরকম চাহনি উপেক্ষা করে ঠোঁটের কোণে মুচকি হাসি এঁটে রাখলেন। মিম কিছু বলতে নিলেই আদ্রিস বিস্ময় হবার ভান করে বললেন, হাই হাই কিসমিস, এত সুন্দর শোপিসটা ভেঙে ফেললে তুমি? আদ্রিসের এরকম কথা শোনা মাত্রই রাগে মিমের সমস্ত শরীর রিরি করতে লাগলো। মিম তো এক প্রকার চেঁচিয়েই ওনাকে বলে উঠল, আপনি ইচ্ছে করেই এরকমটা করেছেন, ঠিক তাই না? আদ্রিস অবুঝ হওয়ার ভান করে বললেন, কি? আমি আবার কি করলাম? আমি তো নাফিসা ভাবিকে ডেকেছিলাম। কে জানতো তুমি রুমে আছো, আর আমার এক ডাকেই যে তুমি ভয় পেয়ে যাবে এটা কি আমি জানতাম? মিম তখন বলে ওঠে, আচ্ছা, আপুকে ডাকছেন, ভালো কথা। তাই বলে এত জোরে আবার আচমকা ডাকবেন নাকি এভাবে? আপনি ইচ্ছা করেই এমনটা করেছেন। এখন শোপিসের ভাঙার দায়ভার সব আপনার উপর।
আপনিই ভেঙেছেন এটা। আদিত কিছু বলতে নিলেই আপু তাড়াহুড়ো করে রুমে ঢুকে পড়ল। আপুর মুখশ্রীতে চিন্তা এবং আতঙ্কের ছাপ। আপু দ্রুত পায়ে এসে মিমের হাদিসের পাশে দাঁড়িয়ে পড়ল। ভাঙা শোপিসটির দিকে এক নজর চেয়ে মিমের উদ্দেশ্যে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, এই মিম, তুই ঠিক আছিস তো? কাজটা বিঁধেনি তো হাতে? মিম তৎক্ষণাৎ আদিসের দিকে রাগত দৃষ্টিতে চেয়ে আপুকে বলল, না আপু, আমি একদম ঠিক আছি। মিমের আপু পুনরায় মিমকে জিজ্ঞেস করলো, এটা ভাঙলো কিভাবে? মিম সাথে সাথে আদিসের দিকে আঙুল তাক করে বলে উঠল, ইনি ভেঙেছেন। মিমের কথা শোনা মাত্রই তো আদিস ভ্যাবাচেকা খেয়ে গেলেন। কিছুক্ষণ মিমের দিকে নির্বাক চাহনিতে চেয়ে প্রতিরক্ষামূলক গলায় আপুকে বললেন, না না, আমি ভাঙিনি, বিশ্বাস করুন ভাবি, আমি মোটেও ভাঙিনি। আপনার বোন যে এত বড় মিথ্যাবাদী এটা জানা ছিল না আমার। আদিসের কথার প্রতিক্রিয়া স্বরূপ মিম রেগে বলে ওঠে, আপনি পিছন থেকে এভাবে আপুকে ডাক দিলেন কেন? আচমকা কাউকে ওভাবে ডাকলে সে তো ভয় পাবেই, এটাই তো স্বাভাবিক। আপনি আমাকে। আর কিছু বলতে পারল না মিম। মিমের আপু মিমকে থামিয়ে দিয়ে বলে উঠল, ব্যাস ব্যাস হয়েছে, আমি আর সাফাই শুনতে চাইনি, আর না তোমাদের ঝগড়া দেখতে চেয়েছি। আপুর কথা শেষ হওয়া মাত্রই মিম কিছুক্ষণ আদিসের দিকে রাগে দৃষ্টিতে চেয়ে রইল। এই মুহূর্তে ওনার কাজকর্ম দেখে মিমের মন চাইছে ওনার মাথার প্রতিটা চুল টেনে টেনে ছিঁড়ে ফেলি, এতে যদি মনে শান্তি পাওয়া যায়। এদিকে আদিস মিমের দিকে এমন চাহনিতে চেয়ে আছেন যেন মনে হচ্ছে এরকম পরিস্থিতিতে বেশ আনন্দই নিচ্ছেন উনি। ওনার এহেন চাহনি ফলস্বরূপ মিম আদিসের উদ্দেশ্যে ফোড়ন কেটে আপুকে জিজ্ঞেস করলো, আপু, এই লোকটা এখানে পড়ে থাকে নাকি সারাদিন? নিজের বাড়িঘর নেই নাকি? এদিকে মিমের আপু মিমের কথা শুনেই তো অবাক হয়ে মিমের দিকে চেয়ে রইল। অতঃপর মিমের বাহুতে সবেগে মেরে বিপন্ন গলায় বলল, ছি ছি মিম, এসব কি বলছিস তুই? কার সাথে কেমন ব্যবহার করতে হয় তা দেখি তুই ভুলেই গিয়েছিস। ইমাদকে বলি তোকে যেন এক্ষুনি বাসায় রেখে আসেন। কত বড় বেয়াদব হয়েছিস তুই। মিমকে কথাগুলো বলে আপু আদিসের দিকে চেয়ে কোমল গলায় ক্ষমাপ্রাপ্তি হয়ে বলল, কিছু মনে কর না আদিস, ও আসলে এমনটা নয়।